ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার। কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ। চলমান থাকবে স্বাভাবিক সম্পর্ক। কারো রক্তচক্ষুকে ভয় পায় না দেশের মানুষ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিদেশে বসে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার তাগিদ। বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। বাজারে নেই পর্যাপ্ত ভোজ্য তেল, চলছে কৃত্রিম সংকটে দাম বাড়ানোর পায়তারা। ভোক্তারা চান সরকারের কঠোর পদক্ষেপ। অভিযোগ না দিয়েই বাদী। জুলাই অভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্যে নারায়ণগঞ্জের নজু মেম্বার, হয়রানিতে শহীদ পরিবারও। ক্ষোভের আগুনে পুড়ল স্বৈরশাসক আসাদের বাবার কবর। রাসায়নিক অস্ত্র সুরক্ষিত রাখার ঘোষণা বিদ্রোহীদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ঋষিকা আজিজ। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে, এমন মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় এই কথা বলেন তিনি। জানান, জাতীয় স্বার্থ সামনে রেখে ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি হবে। এ সময় আসিফ বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে, তাই সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন তিনি। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। কারো রক্তচক্ষুকে ভয় পায় না দেশের মানুষ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ভারতীয় আগ্রাসন রুখতে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময়ে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে বিদেশের মাটিতে ভোট প্রয়োগ করার ব্যবস্থা করার উপর তাগিদ দেন তিনি। বুধবার রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অধিবেশনে তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নিতে হবে। এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমে সরকারকে গ্রহণ করতে হবে। প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছেন, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় স্বীকার করলে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, নয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শহীদ বুদ্ধিজীবী মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় 12 বছর 6 মাস বয়সীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন জানিয়ে উপদেষ্টা বলেন, এর থেকে কম বয়সী 2111 জনের নাম বাতিল করা হয়েছে। এ সময় রাজাকারের তালিকা করা সম্ভব নয় বলেও জানান তিনি। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে।
তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। বড় দুর্নীতিবাজরা কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান। আগামী 7 দিনের ভেতর নিজেদের সম্পদের হিসেব গণমাধ্যমে প্রকাশের ঘোষণাও দেন মোমেন। এদিকে দুদকের নতুন কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। ফজলে আদিত্য রিপোর্টে বিস্তারিত। গত 29 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগের পর মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের নাম উল্লেখ করা হয়। দুদকের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল মোমেন এবং নবনিযুক্ত কমিশনাররা হলেন আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল মোমেন। আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নবনিযুক্তদের সম্পদের তথ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করবেন তারা। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমি কি আপনি আমার সাথে একমত? আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। এদিকে নবনিযুক্ত কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে। আর যদি তদন্তে গলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। সংস্থাটির যে কোনো ধরনের অসঙ্গতি সাংবাদিকদের দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান নতুন দুদক কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কমেনি সয়াবিন তেলের সংকট। বাজার ঘুরে দেখা যায় এখনো পর্যাপ্ত সরবরাহ নেই তেলের, বাড়ছে দাম। বিক্রেতারা বলছেন নতুন দামে কোম্পানিগুলো বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়াবে। যদিও ভোক্তা সংগঠন ক্যাবের দাবি, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে চাপে ফেলেই দাম বাড়িয়ে নিয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তার। অবিলম্বে ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান নিম্ন ও মধ্যবিত্তের। সহকর্মী কায়েস রাহাতের প্রতিবেদন। গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে দেখা মিলছে না সয়াবিন তেলের। খোলা ভোজ্য তেলের দাম বাড়ার পরেই ধীরে ধীরে সংকট দেখা দিতে শুরু করে প্যাকেটজাত সয়াবিন তেলের। সোমবার সন্ধ্যায় নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়, যা খোলা সয়াবিনে 149 টাকা থেকে 8 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 157 টাকা। সেই সঙ্গে প্যাকেটজাত ও বোতলজাত সয়াবিনের লিটার প্রতি 167 টাকা থেকে বাড়িয়ে করা হয় 175 টাকা। সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করলেও বাজারে সংকট কাটেনি এখনো। বিক্রেতারা বলছেন কোম্পানিগুলো এখনো পর্যাপ্ত তেল সরবরাহ না করায় এই সংকট। তবে নতুন দামে বাজারে সয়াবিনের সরবরাহ বাড়ার আশা তাদের। এখনো মাল আসে না, কোনো কোম্পানি এখনো অর্ডার কাটতে আসে না। এক সপ্তাহ থেকে নতুন তেল পাই নাই, নতুন তেল আসলে আমরা নতুন দামে তেল বেচবো। পার লিটারে 8 টাকা বাড়াইছে, 2-1 দিনের মধ্যে কোম্পানি মাল দিবে। যদিও এই সংকটের পেছনে ব্যবসায়ীদের মজুতদারিকেই দায়ী করছেন ভোক্তাদের সংগঠন ক্যাবের সহসভাপতি নাজের হোসেন। বলেন, সরকারকে চাপে ফেলে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হলো, এটাকে আমরা বলবো যে ব্যবসায়ীদের চাপের কাছে সরকার নতি স্বীকার করলো। যখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন তার আগে থেকে সাপ্লাই বন্ধ করে দেন। দুর্মূল্যের বাজারে সয়াবিনের দাম আরেক দফা বাড়ায় ভোক্তাদের নাভিশ্বাস এখন চরমে। তারা বলছেন সিন্ডিকেটের দুর্বৃত্তায়নে বেড়েছে দাম। আমার মনে হচ্ছে সিন্ডিকেট, কারণ নইলে এখন তো আর যে বিদেশ থেকে তেল আনতে পারবে না, তাহলে কাল পরশু তেল সাপ্লাই হবে, তেল তো আর বাইরের থেকে একদিনে আনতে পারবে না। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকারকে আরো কঠোর হতে হবে বলেছেন ভোক্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
মামলা না করেও হয়েছেন বাদী, গণহত্যায় জড়িত না থাকলেও অনেকেই হয়েছেন আসামি। এমন মামলা বাণিজ্যের মাস্টার মাইন্ড নারায়ণগঞ্জের নজু মেম্বার। অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্বে হত্যা মামলায় আসামি করা হয়েছে অনেককে। তার হয়রানিতে দিশেহারা শহীদ পরিবারও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৪র্থ পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বার। সহযোগিতার আশ্বাস দিয়ে একাধিক শহীদ পরিবারের সদস্যদের এনআইডি আর স্বাক্ষর নিয়ে শত শত মানুষকে করছেন মামলা হয়রানি। তার প্রতারণার অন্যতম শিকার অটোচালক ফয়সাল। নিজের অজান্তেই হয়েছেন হত্যা মামলার বাদী। সহযোগিতার আশ্বাস দিয়ে নজু মেম্বার এনআইডি আর স্বাক্ষর নিয়ে তাকে বাদী করে হত্যা মামলায় ফাঁসিয়েছেন 200-রও বেশি মানুষকে। কাগজপত্র দিলাম, পরে আমরা বলছে যে সহযোগিতা দিয়ে বৈশাখ আমরা সই দিলাম ভাই। পরের দিন শুনি নাকি আমার বাদী বানাইয়া 229 জনের মামলা হয়েছে। কিন্তু আমি এই মামলা ব্যাপারে কিছু জানতাম না, আর ওই মামলা ব্যাপারে উনি আমার সাথে কোনো শেয়ারও করে নাই। অধিকাংশ আসামিদের চেনেই না ফয়সাল। শুধু আসামি নয়, বিপাকে এখন তিনি নিজেও। বাবা মারা গেল, তার ফিরে তোমরা পাইতে না আমার বাবার উপরে এরকম একটা মিথ্যা একটা অপবাদ দিয়া মামলা কইরা এই নিরীহ মানুষটির যে হয়রানি কইরা যে আজকে তো আমরা আমার অন্তত আমার ফ্যামিলি তো আছেই, আমি যে টেনশন থাকলে আমার ফ্যামিলি টেনশন থাকবো না। নজু মেম্বারের এমন মিথ্যা মামলা হয়রানিতে দিশেহারা শত শত পরিবার। ফয়সালকে বাদী করে করা মামলায় এ পরিবারের দুজনকেই আসামি করেছে নজু। রাজনীতি না করলেও মসজিদ কমিটির দ্বন্দ্বে নজু মামলায় ফাঁসিয়েছেন তাদের। আমরা তো ভাই রাজনীতি করি না, আমাদের তো এরকম হয়রানি করার কোনো প্রশ্ন হয় না। আমার এলাকার আশেপাশে জিজ্ঞেস করে দেখেন রাজনীতি পারপাসে কোনো জায়গায় আমরা ইনকাম করছি কিনা। নজু মাতবররা মসজিদ কমিটি নিতে চায়, তার জন্য এটা করছে, কারণ এই মসজিদের জায়গাটা আমাদের বংশ থেকে দেওয়া। বাদ পড়েনি নিজ স্বজনরাও। জমি সংক্রান্ত বিবাদের রেশে মামলায় আসামি করেছেন চাস্তো ভাইকেও। নজু আমার আপুর মামাতো ভাই, কথা বলছেন, ওর স্কিনার থেকে ওরা এই কামটা করতো আর কি, আর কিছু থেকে না। কোনো রাজনীতির মধ্যে ওর কোনো কাগজপত্র ওর কোনো নাম দেওয়া যেত না। এবার মুখোমুখি হতে চাই নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বারের। তার দাবি, মানবিক বিষয় বিবেচনা করেছেন তিনি। শহীদ পরিবারগুলোর পক্ষে মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মীদের রোষানল থেকেও বাঁচিয়েছেন সবাইকে। এই এলাকা ভিত্তি যারা আওয়ামী লীগ করে এরা যার নেহারি ছাড়া মারতে ধরতেছে, তখনের জন্য যে আমি সম্পৃক্ত হয়েছি যে কেন ওরা মামলা হয়েছে, ওর বাপ মারা গেছে, মামলা হয়েছে, ঠিক আছে, ওর বাপে আন্দোলনে গেছে, গুলি করছে, ডাইরেক্ট ওপেন গুলি করে মারছে আওয়ামী লীগের লোকজন, তো মামলা হইতে মামলা করছে। তোমাদের এখন তোমরা যদি নির্দিষ্ট কোর্টে নির্দোষ প্রমাণ করে আইসা পারবা। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে বাদী করে মামলা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি এমন কোনো বিষয় থাকে তাহলে বাদীর অবশ্যই অধিকার আছে, তিনি আদালতে গিয়ে কথা বলতে পারেন, আমাদের কাছেও বলতে পারেন। আমাদের কাছে বললে আমরা তখন আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্ট বিপ্লবে নারায়ণগঞ্জ জেলায় নিহত হয় 23 জন। তবে জেলা জুড়ে হত্যা মামলা হয়েছে 37টি, যাতে আসামি 7,000-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরে সবজির দাম কমলেও চড়া রয়েছে মাছের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? লক্ষ্মীপুরে শীতের শুরুতে সবজি বাজারে যে দাম ছিল তার চেয়ে এখন ধীরে ধীরে সবজি বাজারে দাম কমতে শুরু করেছে। তো লক্ষ্মীপুরে যেভাবে দাম কমছে, আসলে এখন পর্যন্ত দাম সহনীয় পর্যায়ে আসেনি। বিশেষ করে শীতের শুরুতে যেসব সবজি 100 টাকা 120 টাকা করে বিক্রি হতো, সিম 100 টাকা, সিম বর্তমানে 80 টাকা করে বিক্রি হচ্ছে। ফুলকপি 80 টাকা করে বিক্রি হচ্ছে। শীতের শুরুতে কপি ছিল 100 টাকা করে। তো যে পর্যায়ে আসলে দাম কমছে, আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে আসলে সবজির যে দামটা থাকা দরকার ছিল, যে আরো 40 টাকা 50 টাকা, এখন পর্যন্ত সেই সবজি ক্রেতাদের বাইরে রয়েছে। এছাড়া আমরা যদি আপনাকে আর একটু বলি যে এই মুহূর্তে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা করে,
এবং সিম বিক্রি হচ্ছে 80 টাকা করে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা করে, এবং অন্যান্য সবজির দাম প্রায় একই রকম রয়েছে। এখন পর্যন্ত কোনো সবজির দামই 70 থেকে 80 টাকার নিচে 80 টাকার নিচে নাই। এবং আমরা যে একটু বলি যে লক্ষ্মীপুরে যে মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে মাছের দাম গত সপ্তাহ হচ্ছে প্রায় 70 টাকা 80 টাকা করে কমতে শুরু করেছে। বর্তমানে বাজারে কাতল মাছ 280 থেকে শুরু করে 300 থেকে 400 টাকা করে বিক্রি হচ্ছে। রুই মাছ 800 টাকা থেকে শুরু করে 300 টাকা বিক্রি করছে, যেটা গত সপ্তাহে ছিল 300 থেকে 400 টাকা দরে। এছাড়া যদি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 130 টাকা করে, এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 140 টাকা দরে। এই মাছগুলোর দাম কমলো যে লক্ষ্মীপুরের আসলে মেঘনা বিদ্যুৎ ইলিশ মাছের দাম প্রায় কেজি প্রতি 600 থেকে 700 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইলিশ, যে গত সপ্তাহে 1 কেজি ইলিশ মাছ যেখানে ছিল 1600 থেকে 1700 টাকা, বর্তমানে ওই ইলিশ বিক্রি হচ্ছে 500 টাকা করে। ইশিকা, এ ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। আমদানি করা চাল বাজারে আসার পরেও কুষ্টিয়ায় নতুন করে বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজি প্রতি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বাড়তি দামে। দেশি চালের মতো চড়া দাম আমদানিকৃত চালেরও। এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তবে মিল মালিকরা বলছেন ধানের বাড়তি দামের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চাল নিয়ে চালবাজি চলছেই। আমনের ভরা মৌসুমেও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। সরকারের আমদানিকৃত চালও এসেছে বাজারে, তারপরেও ফেরেনি স্বস্তি। দাম কমাতো দূরের কথা, সব ধরনের চালের দামই নতুন করে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। কাজললতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। দেশি চালের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানিকৃত বিজয়ভোগ চালও, যা বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। মিলাররা বলছে তাদের নাকি 2-1 দিনের ব্যবধানে ধান 100 টাকা করে বাড়ছে। পাইকারি সব পর্যায়ে চালের দামটা বাড়ছে। দাম বেশি চালের, আমি চাল কিনেছি 70 টাকা কেজি ইন্ডিয়ান চাল, তাই একবারই পাইছি আর পাচ্ছি না, ইন্ডিয়ান চাল আসছেই না, খুব স্লো। দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এটা অবশ্যই ব্যবসায়ীদের কারসাজি, যেহেতু এখন আমন ধানের সিজন শুরু হয়ে গেছে এবং বাজারে চালের পর্যাপ্ততা রয়েছে। এমন না যে চালের খুব ক্রাইসিস, দাম বাড়ছে, তা তো না। সিন্ডিকেট তো অবশ্যই রয়েছে। আমি বলবো যে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, যেটা যারা মানে চালের দামটা বাড়াচ্ছে না, হয়তো স্টোর করে রাখছে বা দাম বেড়ে গেলে পরে আবার ছাড়বে। মিল মালিকরা বলছেন ধানের দাম প্রতি মনে বেড়েছে 200 থেকে 300 টাকা, যার কারণেই বেড়েছে উৎপাদন খরচ, বাড়ছে চালের দাম। আমরা ধান কিনতেছি, বর্তমান মিনিকেট ধান কিনতেছি 1750 টাকা, আমরা বাসমতি কিনতেছি 2200 টাকা মন। প্রতি মন ধান অন্যান্য বছরের চেয়ে গত বছরের চেয়ে 300 টাকা করে বৃদ্ধি খাইছে, বর্তমান বৃদ্ধি হয়েছে। যে ধানটা আমরা গত 1 মাস আগেও 1600 টাকায় কিনছি, সেটা আজকে সেই ধান 1800 টাকা, 200 টাকা 150 টাকা প্রতি মন ধানের দাম বেশি। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও দেশের চালের বাজারের অস্থিরতা না কমার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ভোক্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অযত্ন অবহেলায় মানিকগঞ্জের একমাত্র মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে শিশুদের বিভিন্ন রাইড, পানি জমে জায়গাটি পরিণত হয়েছে ডেঙ্গুর আবাসস্থলে। আর সন্ধ্যা নামলেই বসে মাদক সেবীদের আড্ডাখানা। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়ের শিশুদের আনন্দের স্বর্গরাজ্য আকর্ষণ হারিয়ে এখন মলিন চেহারায়। 2007 সালে শিশুদের খেলার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 1 একর জায়গায় প্রতিষ্ঠিত করা হয় মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। পরবর্তীতে 2018 সালে 20 লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। স্থাপন করা হয় শিশুদের জন্য দোলনা, স্লিপার, রাউন্ড দোলনা, চলন্ত ট্রেন, খেলনা সহ বিভিন্ন প্রাণীর 14টি ভাস্কর্য। তবে কর্তৃপক্ষের সঠিক তদারকি ও অব্যবস্থাপনায় খেলনাগুলো প্রায় নষ্টের দ্বার প্রান্তে। এক সময়কার চকচকে ভাস্কর্যগুলোও অযত্নে এখন অনেকটাই বিবর্ণ। পার্কের টয়লেট ও ওয়াশরুমগুলোও ব্যবহার অনুপযোগী।
যার দুর্গন্ধ পুরো পরিবেশকেই করে তুলছে অস্বস্তিকর। যে এত ময়লা আবর্জনা, মানুষ এখানে একটু বসবে এই করবে, সেই এই পরিবেশটা এখানে নাই। আসলে আমার দাবিটা এটা তো শিশু পার্কগুলো সবাই চিনে, আর আমরা বিকেলে বাচ্চা নিয়ে আসতাম, এখন সেই মানে পরিবেশটাও নাই, ময়লার ডাস্টবিনও বলা ছিল। তদারকির অভাবে এখন এটা ময়লার ভাগারে পরিণত হয়েছে, আর মূলত সমস্যা হলো নজরদারির অভাব। শিশু পার্কটির বর্তমানের অবস্থাটা সত্যি নাজুক, আর ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে আমাদের বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই, আর যাও একটা জায়গা ছিল, এই জায়গাটা বর্তমানে মাদক সেবীদের আড্ডা, প্লাস এর সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের তদারকির কারণে বর্তমানে এর অবস্থা খুবই বাজে। আর আগেও আমরা দেখেছি অনেক পরিষ্কার ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এটা ঝোপঝাড়ে ভরে গেছে। যদিও পার্কটি সংস্কার করে বিনোদন উপযোগী করে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমাদের লোকজন শিশু পার্কটি পরিদর্শন করে এসেছে। আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি কি পরিমাণ খরচ হবে, সেগুলো আমরা সংস্থান করতে পারলে আমরা কাজ শুরু করে দেব। পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আরো উপযুক্ত, নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ গড়ে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক, এবার ক্ষোভের আগুনে পড়ল আসাদের বাবার কবর। লাতাকিয়া প্রদেশে কবর থেকে কফিন তুলে আগুন ধরিয়ে দেয় বিদ্রোহীরা। এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে সিরিয়ানরা। এর মাঝে দেশটির সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থানগুলোকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে হায়াত তাহরির আল শাম। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পেন্টাগন। আরও জানাচ্ছেন আফরিন মৌ। স্বৈরশাসক আসাদের বাবার কবর পুড়িয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ বিদ্রোহীদের। স্থানীয় সময় বুধবার সিরিয়া এন্ড অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে জানা যায়, লাতাকিয়া প্রদেশে কবর থেকে কফিন তুলেন তারা। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ উল্লাস করেন হায়াত তাহরির আল শামের বিদ্রোহীরা। আসাদের পতনের পর দেশটির সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থানগুলোকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারা। কুখ্যাত কারাগার বন্ধ করার কথাও বলেন তিনি। সারার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পেন্টাগন। তবে কি পদক্ষেপ নেয় তারা তা দেখার অপেক্ষা রয়েছে বলে এক বিবৃতিতে জানান পেন্টাগন প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। এই নেতা রাসায়নিক অস্ত্র সম্পর্কে যা বলছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, এগুলো ভালো জিনিস। আমরা এই ধরনের বক্তৃতাকে স্বাগত জানাই, কিন্তু আপনি জানেন কর্মগুলিকেও শব্দের সাথে মিলিত হতে হবে। তাই আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের ফোকাস হলো এই রাসায়নিক অস্ত্রগুলি ভুল হাতে না পড়ে। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় আইএসের জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য উত্থান নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ঠিক তখনই এ নিয়ে আবারও মুখ খুলল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আইএস এর পুনর্গঠন যেন না হয় তা যুক্তরাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। অন্যদিকে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন সিরিয়ানরা। দোকানপাট, ব্যাংকসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। অনেকেই বলছেন আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। আগামী কয়েকদিনের মধ্যেই দেশটিতে সরকার নিয়োগের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। সেই সঙ্গে দ্রুত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথাও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি সহ নিহত হয়েছেন 6 জন। হামলাকারী বুধবার নিজেকে অতিথি পরিচয় দিয়ে মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রবেশ করেন এবং বিস্ফোরণ ঘটান। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন। এই হামলার জন্য তালেবান সরকার আইএসকে দায়ী করলেও দায় স্বীকার করেনি কেউ।